মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তৎপরতা, দুদিনের মধ্যে উত্তরপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি বলা হয়েছে? দেখো, মূলত মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষকদের, বিশেষত উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের, যেখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী দুদিনের মধ্যে দ্রুততার সঙ্গে মাধ্যমিকের উত্তরপত্র জমা দিতে হবে মূলত শিক্ষকদের। শুধু তাই নয়, প্রধান পরীক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে যত শীঘ্র সম্ভব নম্বরগুলি অবিলম্বে পর্ষদে জমা দিতে হবে। অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে তৎপরতা শুরু হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। দেখো, এখনো পর্যন্ত যেটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি জুনের শেষেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে এবছরের। কেননা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে 90% কাছাকাছি মক্স জমা পড়েছে মধ্যশিক্ষা পর্ষদে। ফলত একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে জুনের শেষেই বেরোতে পারে মাধ্যমিকের ফল প্রকাশ এবছরের, যেখানে 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। সব মিলিয়ে আগামী দুদিনের মধ্যে তৎপরতার সঙ্গে শিক্ষকদের, যারা মূল্যায়নকারী শিক্ষক, তাদেরকে বাকি উত্তরপত্রগুলি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। ধন্যবাদ সোমরাজ। একে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ম বিরুদ্ধ, তার মধ্যে লকডাউনে টিউশন না পড়িয়ে সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। শিক্ষকের হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল, কাটোয়া শহর জুড়ে তোলপাড়। শনিবার রাত 10টা সোশ্যাল মিডিয়ায় সরকারি স্কুলের শিক্ষকের হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল। অভিযোগ, মেসেজটি লিখেছেন কাটোয়ার কাশিরাম দাস ইনস্টিটিউশনের বাংলা শিক্ষক বিশ্বজিৎ নস্কর। লকডাউনে টিউশন পড়িয়েই ছাত্রছাত্রীদের থেকে ফিস চেয়ে মেসেজে হুমকি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মেসেজে লেখা, মার্চ, এপ্রিল, মে মাসের ফিস জুনের প্রথম সপ্তাহে মিটিয়ে দিলে পরবর্তী পর্যায়ে নোটস পাঠানো বা পড়ানো হবে। ফিস দেওয়ার সময়ও উল্লেখ করা হয়েছে। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন দেওয়ার নিয়মই নেই। তার মধ্যে লকডাউনে না পড়িয়েও কি করে তিনি টাকা চাইছেন? কাটোয়ার এক ছাত্রনেতা শিক্ষকের পোস্ট ভাইরাল করে দেন। অভিযুক্ত শিক্ষক নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে সাফাই দিতে গিয়ে কেঁদে ফেলেন। যে ভাইরাল যেটা হয়েছে, এটা পোস্ট আপনি করেছেন না অন্য কেউ করেছে? ষড়যন্ত্রমূলক। আমার ধারণা অতীতের কোনো পোস্টকে টানা হয়েছে, এটা হতে পারে। একজন গার্জিয়ানকে ডেকে নিয়ে এসে প্রমাণ করুন যে আমি টাকা চেয়েছিলাম, অসম্ভব। লেখাতে বলছে টাকা চেয়েছেন না, মানে মানসিকভাবে এরকম বিপন্ন এবং সংকটজনক অবস্থা 20 বছরের শিক্ষকতা জীবনে কখনো আসেনি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি। সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় ধরুন একটা খবর বেরিয়েছে, তো এখন যতক্ষণ এটার কোনো লিখিত আকারে আমার কাছে অভিযোগপত্র আসছে, আমি এই বিষয়ে ব্যবস্থা নিতে পারছি না আর কি। লিখিত অভিযোগ এলে যদি এই বিষয়ে আসে কোনো, তাহলে নিশ্চয়ই তদন্ত করে দেখাও হবে এবং ব্যবস্থা নেওয়ার পথে এগোনোও যাবে। আর এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়। যদি উনি বলে থাকেন যে মাইনে দিতে হবে, মাইনে না পড়িয়ে, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অভিভাবকরাও শিক্ষকের বিরুদ্ধে স্কুলে লিখিত অভিযোগ জানিয়েছেন। লকডাউনের সময়ে এইভাবে মানুষ খাবার পাচ্ছে না, সেখানে 3 মাসের টিউশন ফি চাওয়াটা অত্যন্ত অন্যায়। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছি। এর একটা বিহিত ব্যবস্থা হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। লকডাউনে অনেকেরই রোজগারে টান, তার মধ্যে কি করে ওই শিক্ষক না পড়িয়েও টাকা চান? টাকা দেওয়ার সময়ও বেঁধে দেন। নিন্দায় সরব কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ত্রাণ করতে গিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর এলাকা দখলের লড়াই, ভাঙচুর, বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়। কাইজার আহমেদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ, চক্রান্তের অভিযোগ কাইজারের। আদি 90 এলাকা দখলের লড়াই, গোষ্ঠী কোন্দল। শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর, ফের উত্তপ্ত সেই ভাঙড়। দক্ষিণ 24 পরগনার যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা, ভাঙড় 1-এর তৃণমূল সভাপতি কাইজার আহমেদ। আদি ও নব্য তৃণমূলের এলাকা দখলের লড়াই দীর্ঘদিনের। শনিবার সন্ধ্যায় ভাঙড়ের ঘটকপুকুরের গোবিন্দপুরে 2 গোষ্ঠী ত্রাণ বিলি করছিল। সে সময় কাইজার অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। হামলায় গুরুতর আহত হন ভাঙড় 1-এর যুব তৃণমূল সভাপতি বাদল মোল্লা সহ 7 জন। শনিবার রাতেই বাদল অনুগামীরা ভাঙড়ের ঘটকপুকুর রাস্তা অবরোধ করেন। পুলিশের সামনেই চলে গাড়ি ভাঙচুর, আগুন।
কাইজার আহমেদকে গ্রেফতারের দাবি তোলেন শওকত মোল্লার অনুগামীরা। এই বিষয়ে যথাযথভাবে তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের যারা হায়ার অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলেছি, আমরা দলকে জানিয়েছি। শনিবারের পর রবিবার সকালে বাসন্তী হাইওয়েতে ঘটকপুকুর মোড় অবরোধ করেন আহত বাদল মোল্লার অনুগামীরা। দুষ্কৃতীদের নিয়ে এলাকা দখলের অভিযোগ কাইজারের বিরুদ্ধে। আমরা আশা করছি এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমরা এইটুকু বলছি, বন্ধ করে অবরোধ করে কখনো আন্দোলন সাকসেসফুল করা যায় না। রবিবার আবার কাইজার আহমেদের অফিসে ভাঙচুরের অভিযোগ বাদল মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় অশান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ কাইজারের। আমার ওখানে কিছু বিরোধী লোকজন রয়েছে, তারা শওকত মোল্লার নাম ভাঙে, তৃণমূল যুব কংগ্রেসের নাম ভাঙে, তারা আমাকে বদনাম করার চেষ্টা করছে এবং আমার পার্টি অফিসে আজকে আগুন লাগিয়ে মাদার কংগ্রেসকে দুর্বল করার জন্য যুবন নাম করে সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটা অরাজকতা চলছে। পরিস্থিতি সামলাতে রবিবার সকাল থেকে এলাকায় পুলিশ বাহিনী। থমথমে এলাকায় পুলিশের রুট মার্চ। গত কয়েকদিন ধরেই কাইজার আহমেদ ও শওকত মোল্লার অনুগামীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিলই। শনিবার তারই বিস্ফোরণ। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। ফের লকডাউন ভেঙে জমায়েতের অভিযোগ। অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল বীজপুর থানা পুলিশ। শনিবার হালি শহরে ঢোকার পথে অর্জুনকে আটকায় পুলিশ, আর পুলিশের সামনেই সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। আবারও লকডাউন ভাঙার অভিযোগে অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা দায়ের হলো। রবিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল বীজপুর থানার পুলিশ। অভিযোগ, শনিবার দুই বিজেপি কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে হালি শহরে যান অর্জুন। যদিও হালি শহরে ঢোকার মুখে তার রাস্তা আটকে দেয় পুলিশ। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারী। অর্জুনকে ঘিরে বিক্ষোভ দেখান। এরপর পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে রাজ্য রাজনীতির যুযুধান দুই পক্ষ। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই অর্জুনের বিরুদ্ধে শতপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করল পুলিশ। যদিও প্রকাশ্যে একে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আমার কিছু যায় আসে না, কেন জানি আমরা সব মিথ্যা মামলা করে, তো মামলা করুক। এখন পর্যন্ত 70, যদি কালকে হয়ে থাকে তাহলে 78টা মামলা হবে। 100 মামলা হলে তৃণমূল যে কত বড় একটা দুর্নীতিগ্রস্ত দল, তার জন্য একটা বড় জমায়েত করব আমরা। শুক্রবার থেকে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হালি শহর। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার রাতেও হালি শহরের চিত্তরঞ্জন কলোনিতে রাজু দে নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির। হালি শহর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। করোনা লকডাউনের জেরে মালদার মানিকচকে গঙ্গার ভাঙন রোধের কার্য থমকে বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে অল্প বিস্তর ভাঙন। ধসে পড়ছে পার। শুষ্ক মৌসুমে ভাঙন রোধের কাজে না হওয়া এবার বর্ষায় ফের বিপন্ন হতে পারে জীবন। করোনা আতঙ্কের মধ্যে এখন ভাঙনের আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। বছরের 9 মাস এমনই শান্ত গঙ্গা, কিন্তু বর্ষায় তার রুদ্র রূপ। সর্বগ্রাসী গঙ্গা তখন ভিটে মাটি, ফসলি জমি সবই যেন গিলে খেতে চায়। গঙ্গা এমনই। ভালোই চেনেন নদী পাড়ের বাসিন্দারা। করোনার আতঙ্কের মধ্যেই তাই ভাঙনের আশঙ্কায় কাঁটা মালদার মানিকচক, গোপালপুর, ধরমপুর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমেই ভাঙন রোধের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জেরে কাজ তো দূর, পরিকল্পনায় এগোয়নি বলে অভিযোগ। 2014 সালে শেষবার বোল্ডার ফেলে এইসব এলাকায় গঙ্গার পাড় বাঁধানোর কাজ করেছিল ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। গত কয়েক বছরে ওই কাজের অনেকাংশই এখন গঙ্গার গর্ভে। গত 2 বছর বাঁশের খাঁচা ফেলে ভাঙন ঠেকানোর অস্থায়ী কাজ হয়েছিল, সে কাজও এখন জলের তলায়।
কেন্দ্র না রাজ্য ভাঙন ঠেকানোর কাজ কে করবে তা এখনো চূড়ান্ত হয়নি। তারই মধ্যে শুরু হয়েছে বিক্ষিপ্ত ভাঙন, নদী পাড়ে আতঙ্ক বাড়ছে। কখনো বলছে সেন্ট্রাল কাজ করবে, কখনো বলছে রাজ্য সরকার কাজ করবে, এই করে বলতে বলতে কেউ কোনো কাজ করছে না। এই করে আমাদের গ্রামটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনের কাজ ঘিরে উত্তপ্ত রাজনীতিও। মানুষ এই ভাঙনে বিপর্যস্ত হবে, বন্যা কবলিত হবে, কোথায় যাবে? একে তো করোনা মোকাবিলা করতে মানুষের নাজেহাল অবস্থা। আমাদের গঙ্গা ভাঙনের কাজ ফারাক্কা ব্যারেজের আন্ডারে 40 কিলোমিটার কাজ বারবার রিপোর্ট করেছেন গঙ্গা ভাঙন রোধ করার জন্য। কেন্দ্রীয় সরকার বিচারিতা করছে, চাপানুতর চলছেই, তার মাঝেই একটু একটু করে এগিয়ে আসে গঙ্গা। স্থানীয়রা বলছেন ইতিমধ্যেই গঙ্গা নদী বাঁধের খুব কাছাকাছি চলে এসেছে। ফের ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে বাসিন্দাদের। মালদা থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা। স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকছে, দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে তারকেশ্বর মন্দির এবং যদিও যা জানা যাচ্ছে নিয়ম মেনে পুজো চলবে। তবে 8ই জুন থেকে খুলছে ব্যান্ডেল চার্চ, শুধুমাত্র প্রার্থনার জন্য চার্চ খুলবে। একসঙ্গে 10 জন চার্চে যেতে পারবেন। ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের শহর। একসময় বাংলা, বিহার, ওড়িশার শাসনের কেন্দ্রবিন্দু ছিল এই শহর। আজ মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র হাজারদুয়ারি নিস্তব্ধ। নিজামত কিলা, এখানেই রয়েছে নিজামত ইমামবাড়া, ওয়াসিফ মঞ্জিল, ক্লক টাওয়ার আর এই হাজারদুয়ারি। পাশে দিয়ে বয়ে গেছে ভাগীরথী, নবাবে ইতিহাস ছড়িয়ে আনাচে কানাচে। একসময় বড় কুঠি বলেই পরিচিতি ছিল। তৈরি 19 শতকে পুরনো প্রাসাদটির জায়গায় বানানো হয় এই হাজারদুয়ারি। ইতিহাসবিদদের মতে 9 আগস্ট 1829 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নবাব নজিম হুমায়ুন জাহ। এই নিজামত কিল্লা তৈরির দায়িত্বে ছিলেন কর্নেল ডনকন ম্যাকলিওড। সময় লেগেছিল 8 বছর। হাজারটি দুয়ার, তাই হাজারদুয়ারি। অবশ্য বোঝার উপায় নেই যে এর মধ্যে 10টি দরজা আসলে ভ্রম। এই প্রাসাদের মধ্যে পা রাখলে এখনো দেখা যায় বিখ্যাত সেই আশ্চর্য আয়না, যা আজও সবাইকে চমকে দেয়, বিস্মিত করে। এছাড়াও রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত কত কি। নবাবী আমলের এই স্থাপত্য আজও দুনিয়া জুড়ে মানুষকে টেনে আনে। এর পরতে পরতে থাকা ইতিহাসের নানা গল্প আজও আকৃষ্ট করে। এই টানেই বছরের পর বছর এখানে মানুষ আসেন। একে ঘিরেই মুর্শিদাবাদে গড়ে উঠেছে পর্যটন শিল্প। কিন্তু গত কয়েক মাস ধরে লকডাউনে যেন থমকে গিয়েছে সব। ইতিহাসের পাতাগুলো নেড়ে চেড়ে দেখছেন না কেউই। আমাদের জীবনে এরকম কোনোদিন দেখাবো না কি হাজারদুয়ারি কন্টিনিউ বন্ধ থাকবে, এটা কোনোদিন হলো না। এমনি কোনো সেন্টার যদি কোনো ছুটিমুটি থাকে তবে রেশনি ছুটি বন্ধ হয় 1 দিন জন্য 2 দিন জন্য, কিন্তু এরকম করে টানা বন্ধ জীবনে আমি দেখেছি না। আমার তো বয়স 2 মাস হয়ে গেল। নবাবদের ইতিহাসকে ঘিরে এখনো চলে বহু মানুষের জীবিকা। এখন সেই সবও বন্ধ। খাঁ খাঁ করা হাজারদুয়ারি যেন গিলেই খাচ্ছে তাদের আগামীর দিন। লকডাউনের আগে থেকে এনআরসি ছিল, তখন থেকে এদের অবস্থা সত্যি খুব খারাপ। গাইড যারা টোটো চালক, অটো চালক থেকে আরম্ভ করে এই শহরের যারা ঘোড়া নিয়ে টাঙা চালকরা, প্রত্যেকের অবস্থা, এবং ছোট ছোট দোকান, হ্যান্ডিক্রাফটস, প্রায় 6 থেকে 6,500 মানুষ। লকডাউনে এখানে থমকে ইতিহাসের শহর। শূন্য পথ, অবসন্নে অলস টোটো, একা নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা নবাবের প্রাসাদ, স্তব্ধ কামান, হয়তোবা নবাবদেরই মতো। শুধু কালের নিয়মে পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথীর ছলাৎ ছল, পাখির কলরব। ইতিহাসের পাতায় মুখ রেখে যেন নতুন করে আরেক সময়ের গল্প শোনায়।
মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।